আমরা সিস্টেম বাস এই টপিকটা নিয়ে একটু আলোচনা করব। সিস্টেম বাস যদিও আপনারা হয়তো এর আগেও পড়ে আসছেন, কম্পিউটার আর্কিটেকচারে পড়ার কথা। সিম্পলি আমরা কম্পিউটার যখন ইউজ করি, আমরা গত ক্লাসেও বলছিলাম যে কম্পিউটারে বেশ কিছু কম্পোনেন্ট আছে আসলে। যেমন এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা প্রথমেই। তাহলে আমরা যদি সিস্টেম বাস নিয়ে কথা বলতে চাই, প্রথমে যে ছবিটা একটু খেয়াল করি, এখানে একটা ছবি দেওয়া আছে, সিপিইউ বলা আছে, সিপিইউ মেমোরি। তাহলে আমরা জানি যে একটা কম্পিউটারের ক্ষেত্রে মেইন ডিভাইস হচ্ছে প্রসেসর বা সিপিইউ, এবং প্রসেসরকে হেল্প করার জন্য আমাকে যে ডিভাইসটা লাগে দ্যাট ইজ এ মেমোরি। এবং এই দুইটা ডিভাইস দিয়ে আমরা আসলে প্রসেসিং এর কাজ করি, তাহলে দ্যাট ইজ আ মেইন ডিভাইস অফ কম্পিউটার সিস্টেম। এবং এই ডিভাইসগুলো দিয়ে কাজ করতে গেলে আমার কিছু এডিশনাল বা সাপোর্টিং ডিভাইস লাগে, যেগুলোকে আমরা বলেছিলাম পেরিফেরাল ডিভাইস গত ক্লাসের কনসেপ্টে, যে আমরা কিছু পেরিফেরাল ডিভাইস ইউজ করি, যেমন ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস। এই ডিভাইসগুলো ইউজ করে আমরা আসলে কম্পিউটারকে কিছু ইনপুট দেই, অথবা কম্পিউটার থেকে কিছু আউটপুট নেই, অথবা কম্পিউটারের আউটপুট গুলো কোথাও স্টোর করি। তাহলে এইগুলোকে চাইলে আমরা আইও ডিভাইসও বলতে পারি। আইও, আইও দিয়ে মিন করতেছে ইনপুট আউটপুট। আইও মানে ইনপুট আউটপুট ডিভাইস। তার মানে আমাদের তো ইনপুট ডিভাইস একটা ক্যাটাগরি আছে যেগুলো দিয়ে আমরা ইনপুট দেই, একটা আছে যেটা দিয়ে আমরা আউটপুট নেই। আর আইও বলতে আমরা যদি একসাথে বলি, সেক্ষেত্রে আমাদের যে স্টোরেজ ডিভাইস গুলো আছে এগুলোকেও চাইলে আমরা আইও বলতে পারি। কারণ স্টোরেজ ডিভাইসে কিন্তু আপনি চাইলে কোনো ডেটা স্টোর করতে পারেন, আবার চাইলে ওখান থেকে আপনি ডেটাগুলো রিট্রিভও করতে পারেন। মানে ডেটাগুলো এখান থেকে আবার বের করেও নিয়ে আসতে পারেন, তাহলে ডাটা রাখাও যায়, আবার ডেটাগুলো এখানে নিয়ে আসাও যায়। তাহলে আমরা ইনপুট আউটপুট ডিভাইস বলতেছি। এখন একটা জাস্ট ডায়াগ্রাম যদি একটু খেয়াল করেন, আমাকে একটা বাসের ছবি দেওয়া, সিস্টেম বাস। তাহলে বাস বলতে আমরা আসলে কি বোঝাই? কম্পিউটারের রেসপেক্টে বাস বলতে বোঝাচ্ছে আমরা একটা কমিউনিকেশন চ্যানেল বা সেট অফ ওয়্যারস, যার ভিতর থেকে আসলে সিগন্যাল ট্রান্সফার হয়। তাহলে আমাদের যে কম্পিউটারে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্টের ভিতরে কি হইতে হয়? ডেটা বা অ্যাড্রেস বা কন্ট্রোল সিগন্যাল ট্রান্সফার করতে হয়। তাহলে আমি যে কোন ডিভাইসটা ইউজ করব, কোন ডিভাইস থেকে ইনপুট নিব, কোথায় আউটপুট দিব, কোথায় স্টোর করব, এই সবগুলো কিন্তু আমাকে আসলে সিগন্যাল ট্রান্সফার করতে হয়। এই সিগন্যাল ট্রান্সফার করার জন্য যে আমরা ইলেকট্রনিক যে রোডটা ইউজ করি বা তার ইউজ করি, এটাকে আমরা বলছি বাস। তাহলে বাসের কাজ হচ্ছে ডিফারেন্ট হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলোকে কানেক্ট করা। তাহলে এটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ আ কমিউনিকেশন পাথওয়ে, যার ভিতর থেকে ইনফরমেশন গুলো একটা হার্ডওয়্যার থেকে আরেকটা হার্ডওয়্যারে যায়। তো এটা হচ্ছে বাসের সিম্পল কনসেপ্ট। এখন সিস্টেম বাস কি জিনিস? সিস্টেম বাস হচ্ছে আমাদের কম্পিউটারে আসলে আমরা বেশ কিছু টাইপের বাস ইউজ করি। এক ধরনের বাসকে আমরা বলি হচ্ছে ডেটা বাস। তাহলে ডেটা বাসের ভিতর থেকে আমরা ডেটা ট্রান্সফার করি। ডেটা ট্রান্সফার বলতে বোঝাচ্ছি, ধরেন আমি কিবোর্ড থেকে কিছু ডেটা ইনপুট দিচ্ছি, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? একটা ডেটা আমাকে হয়তো কিবোর্ড থেকে বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে আমার মেমোরির দিকে যাচ্ছে। তাহলে এই যে ডেটাগুলো আমি দিচ্ছি, তাহলে এক্ষেত্রে আমাকে ডেটা বাস লাগবে। আবার আমরা যখন কোনো কিছু এই মেমোরিতে রাখতেছি, তাহলে সেক্ষেত্রে মেমোরির একটা অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসে আমরা আসলে ডেটা রাখবো। তাহলে প্রত্যেকটা মেমোরির একটা করে লোকেশন আছে, যে লোকেশন গুলোতে আমরা অ্যাক্সেস করব। তাহলে অবশ্যই ওই লোকেশনটাকে ইন্ডিকেট করার জন্য আমরা একটা অ্যাড্রেস বাস লাগবে, যেটা দিয়ে আমরা মেমোরি অ্যাড্রেসকে লোকেশন করব। তাহলে অ্যাড্রেস বাস দিয়ে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেস গুলোকে পয়েন্ট করা হয়, যে কোথায় রাখবো, কোন লোকেশনে রাখবো, দ্যাট ইজ অ্যাড্রেস বাসের কাজ। আর ডেটা বাস হচ্ছে র ডেটা গুলোকে আমরা ট্রান্সফার করার জন্য ইউজ করি। আর এক ধরনের বাস ইউজ করি যেটাকে আমরা বলি কন্ট্রোল বাস, যেটা দিয়ে ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোল সিগন্যাল গুলো ট্রান্সফার করি, যে আমি কি রিড করব নাকি রাইট করব, কোন কাজ করব। আমরা লো সিগন্যাল, হাই সিগন্যাল, ডিফারেন্ট টাইপ অফ সিগন্যাল গুলো আমরা দেই হচ্ছে কন্ট্রোল বাস দিয়ে। তাহলে কম্পিউটারের ভিতরে আমরা আসলে থ্রি টাইপ অফ বাস ইউজ করি। এই তিনটা বাসের একসাথে বা কম্বাইন্ড ফর্মে আমরা বলি সিস্টেম বাস। তাহলে সিস্টেম বাসের ভিতরে আসলে থ্রি টাইপ অফ বাস আছে। একটা হচ্ছে ডেটা বাস, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, আর একটা হচ্ছে কন্ট্রোল বাস। তাহলে আমরা জাস্ট এখানে, যেখানে দেখেন যে বলা আছে কম্পোনেন্ট অফ এ সিস্টেম বাস, কম্পোনেন্ট কি জিনিস থাকে সিস্টেম বাসের ভিতরে, কি কি থাকবে? ডেটা বাস থাকবে আমাদের, অ্যাড্রেস বাস থাকবে এবং কন্ট্রোল বাস থাকবে। এটা যে একটা গ্রাফিক্স দেখি আমরা, যে এটা কিভাবে আসলে কাজ করে। তাহলে এখানে তিনটা লাইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডেটা বাসের লাইন, একটা হচ্ছে অ্যাড্রেস বাসের লাইন এবং একটা হচ্ছে কন্ট্রোল বাসের লাইন। এই তিনটা বাসকে একত্রে বা কম্বাইন্ড ফর্মে আমরা বলছি সিস্টেম বাস। তাহলে সিস্টেম বাস আর কিছুই না, এই তিনটা বাটের একটা কালেক্টেড রূপ বা কালেক্টেড ফর্ম, যার ভিতরে এই থ্রি টাইপ অফ বাস আছে ইন্ডিভিজুয়ালি। এখন আমাদের যে ডিভাইস গুলো ছিল কম্পিউটারে, প্রথমে সিপিইউর কথা বলা আছে দেখেন, এরপরে দেওয়া আছে মেমোরি এবং তারপরে দেওয়া আছে ইনপুট এন্ড আউটপুট। এখন কিছু
অ্যারো সাইন দেখতে পাচ্ছি, যেগুলো দিয়ে আমরা কি করতেছি, বাসের সাথে ওই পার্টিকুলার ডিভাইসটাকে কানেক্ট করতেছি। আমরা যেহেতু বলছিলাম যে আমাদের ডিভাইস টু ডিভাইস ডেটা ট্রান্সফার করার জন্য আমার কি করতে হবে, এই ডিভাইসগুলোকে তো কানেক্ট থাকতে হবে একটার সাথে আরেকটা, আদারওয়াইজ আমরা কিভাবে কমিউনিকেশন করব। তাহলে এই যে ডেটা বাস থেকে যে কানেকশন গুলো দেখতে পাচ্ছি, দেখেন ডেটা বাস থেকে আমরা সিপিইউর দিকে একটা কানেকশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বোথ ডিরেকশনে বলা আছে। তার মানে ডেটা বাস থেকে আমরা সিপিইউ তে ডেটা পাঠাইতে পারি, আবার সিপিইউ থেকেও ডেটা কিন্তু ডেটাবেজে আসতে পারে। তার মানে ডেটা বাসটাকে আমরা বলি বাই ডিরেকশনাল। বাই ডিরেকশনাল মানে হচ্ছে ডেটাটা আসলে দুই দিকে যেতে পারে, সিপিইউ থেকে আসতে পারে কোনো ডিভাইসের দিকে, অথবা কোনো ডিভাইস থেকে চাইলে সিপিইউর দিকে যেতে পারে। তাহলে এখানে মেমোরির ক্ষেত্রে যে ডেটাবেজে কানেকশন আছে, এখানে দেখেন বাই ডিরেকশনাল বলা আছে, মানে দুই দিকেই ডেটাগুলো যাওয়া আসা করতে পারে। ইনপুট আউটপুটের ক্ষেত্রেও সেম, বোথ ওয়েতে যাওয়া আসা করতে পারে। একইভাবে যদি অ্যাড্রেস বাসটা খেয়াল করি, অ্যাড্রেস বাস, তাহলে অ্যাড্রেস বাসে দেখেন সিপিইউ থেকে আমরা কি করতেছি, ইউনিডিরেকশনাল একটা অ্যাড্রেস এখানে পাঠাচ্ছি। তাহলে আমাদের যে কম্পিউটার সিস্টেম, এই সিস্টেমে যতগুলো ডিভাইস আছে, সব থেকে ইম্পর্টেন্ট ডিভাইস বা সব থেকে মাস্টার ডিভাইস হচ্ছে আমাদের সিপিইউ। এই সিপিইউর কাছে আসলে সমস্ত কন্ট্রোল থাকে কম্পিউটারের। তাহলে একটা কম্পিউটার সিস্টেমের যাবতীয় কাজ বা যাবতীয় কন্ট্রোল থাকে সিপিইউর কাছে। এবং আমার কম্পিউটারে যতগুলো ডিভাইসকে আমরা অ্যাটাচ করি, প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা করে অ্যাড্রেস সিপিইউ জেনারেট করে। ধরেন আমি কম্পিউটারে একটা পেন ড্রাইভ লাগাইলাম, সাথে সাথে সিপিইউ এটাকে রিকগনাইজ করে এবং ওই পেন ড্রাইভকে একটা ইউনিক অ্যাড্রেস দিয়ে আইডেন্টিফাই করে। একইভাবে আমার ধরেন মেমোরি আছে, র্যাম আছে, এবং আমরা জানি যে র্যামের ভিতরে কি থাকে, অনেকগুলো সেল থাকে, এবং প্রত্যেকটা সেলে আমরা কিছু ডেটা স্টোর করি। এখন র্যামের কোন সেলের ভিতরে কোন ডেটাটা আছে, এটাও কিন্তু কার কাছে আছে, ইনফরমেশন সিপিইউর কাছে আছে। মানে কেন, সিপিইউ ওই প্রত্যেকটা সেলকে একটা করে ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস দিয়ে রাখছে, যাতে আমি কোনো একটা সেল থেকে যখন ডাটা অ্যাক্সেস করতে চাই, যাতে ওই অ্যাড্রেসে সে আমাকে নিয়ে যেতে পারে। তার মানে অ্যাড্রেস দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আছে কার, সিপিইউ। তাহলে দেখেন এই সিপিইউ কি করতেছে, অ্যাড্রেস লাইনে অ্যাড্রেস দিচ্ছে এখানে। আর এই যে বাকিগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, মেমোরি শুধুমাত্র যে অ্যাড্রেসটা শুধু রিসিভ করতেছে এখানে, মেমোরি থেকে কিন্তু কোনো অ্যাড্রেস আসতেছে না আমাদের অ্যাড্রেস বাসে। একইভাবে ইনপুট আউটপুট থেকেও কোনো অ্যাড্রেস আসতেছে না। তার মানে আমরা অ্যাড্রেস বাসকে বলতে পারি ইউনিডিরেকশনাল, যে আমরা একদিকে শুধু ট্রান্সফার করতে পারি অ্যাড্রেসটা। সিপিইউ থেকে শুধু ডিভাইসের দিকে অ্যাড্রেস যাবে, ডিভাইস থেকে কোনো অ্যাড্রেস সিপিইউর দিকে যাবে না। তার মানে কোনো একটা ডিভাইস যদি আমরা কম্পিউটার অ্যাড করি, ও নিজে নিজে সিপিইউর কাছে বলবে না যে আমার অ্যাড্রেস এটা, এটা উল্টাটা হবে। তার মানে কোনো একটা ডিভাইস যখন আমরা কম্পিউটার অ্যাড করব, সিপিইউ ওর জন্য একটা অ্যাড্রেস অ্যালোকেট করে দিবে। মানে সিপিইউ হচ্ছে মাস্টার কন্ট্রোল, যে আমাকে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। ধরেন চিন্তা করেন যে একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ইউনিভার্সিটি তাকে একটা আইডি প্রোভাইড করে, এটা তাদের স্টুডেন্ট আইডি, এবং এটা দিয়েই তাকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করি অলওয়েজ। এমন কি হয় যে স্টুডেন্ট যখন ভর্তি হয়, স্টুডেন্ট নিজেই বললো যে এটা আমার আইডি, এটা দিয়ে আমাকে এখন থেকে চিনবেন, এরকম না। যেহেতু কন্ট্রোলটা আমাদের সিপিইউর হাতে, সিপিইউ কি করতেছে, একটা অ্যাড্রেস জেনারেট করতেছে, এবং ওই অ্যাড্রেসের মাধ্যমেই আমাকে সে আইডেন্টিফাই করতেছে। তাহলে আমরা এখানে দেখলাম দ্যাট ইজ ইউনিডিরেকশনাল কন্ট্রোল আমাদের অ্যাড্রেসের ক্ষেত্রে। একইভাবে কন্ট্রোল বা যেটা আছে এখানে দেখেন, এটাও বাই ডিরেকশনাল। তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্ট্রোলটা আসলে সিপিইউ করে, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের যে ইনপুট আউটপুট ডিভাইস থেকেও কিছু কিছু কন্ট্রোল সিগন্যাল পাঠাই। কিরকম সিগন্যাল আমরা তো দেখবো, যে আমরা মাঝে মধ্যে রিকোয়েস্ট করি ডিফারেন্ট টাইপ অফ ইন্টারাপ্টের নাম শুনছেন হয়তো আপনারা, যদি আর্কিটেকচারে শুনে থাকেন, ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাই, ডিফারেন্ট টাইপ অফ রিকোয়েস্ট পাঠাই আমরা। তাহলে সেক্ষেত্রেও কিছু কন্ট্রোল সিগন্যাল আমরা আসলে পাঠাইতে পারি। তাহলে সেই রেসপেক্টে কন্ট্রোল যে বাসটা আছে এটাও বাই ডিরেকশনাল সাপোর্ট করে। জাস্ট আমরা নিচের দিকে যেই ইনফরমেশন গুলো দেওয়া আছে একটু যদি দেখতে চাই, তাহলে আমাদের ডেটা বাস যেটা ছিল, এটার কাজ ছিল কি, যে ডেটা বাস ইউজ টু ট্রান্সমিট দ্য ডেটা। আমি যে একটু সাইজটা বড় করি এর থেকে, হয়তো দেখতে আপনাদের ইজি হবে। তাহলে ডেটা বাস যেটা ছিল, ব্যাপারটা ছিল যে ডেটা বাস ইজ ইউজ টু ট্রান্সমিট ডেটা অর ইনস্ট্রাকশন ফ্রম সিপিইউ টু মেমোরি অর আইও ডিভাইসেস। তার মানে হচ্ছে ডেটা বাসের কাজই হচ্ছে ডেটা বা ইনস্ট্রাকশন গুলো সিপিইউ থেকে মেমোরিতে বা আইওতে পাঠায়, এবং উল্টা দিক থেকে হতে পারে। উল্টা দিক মানে মানে কি, যে আমার হয়তো হতে পারে যে মেমোরি থেকে সিপিইউতে পাঠাচ্ছি, অথবা আমাদের আইও থেকে মেমোরিতে পাঠাচ্ছি, এটাও হতে পারে। যেহেতু আমরা বুঝলাম যে ডেটা বাসটা আসলে বাই ডিরেকশনাল, তাহলে বোথ ওয়েতে ডেটা যেতে পারে, সিপিইউর দিক থেকেও আসতে পারে মেমোরির দিকে, অথবা ইনপুট আউটপুটের দিকে, অথবা ইনপুট আউটপুট থেকেও মেমোরিতে, অথবা মেমোরি থেকে সিপিইউর দিকেও যেতে পারে। এই জন্য এটা বলা দ্যাট ইজ বাই ডিরেকশনাল, বাই ডিরেকশনাল। আর নেক্সট হচ্ছে ডেটা বাসের উইথ। তাহলে আমরা মেবি সবাই আপনারা মেমোরি অ্যাড্রেসিং এর কথা পড়ছেন, বলেন তো একটু এসে।
আর্কিটেকচারে মেমোরি অ্যাড্রেসিং মনে আছে কারো? স্যার মাইক্রো প্রসেসরে পড়ছিলাম স্যার, মেমোরি অ্যাড্রেসিং। মেমোরি অ্যাড্রেসিং পড়ছেন, আচ্ছা। আমরা যদি একটু জাস্ট আলোচনা করতে চাই মেমোরি অ্যাড্রেসিং ব্যাপারটা নিয়ে, জাস্ট আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি। ধরেন এটা আমার একটা মেমোরি, আমি জাস্ট চিন্তা করলাম যে এইটা যে আমি আঁকতেছি ড্র করতেছি এই পাশে, এটা আমার একটা মেমোরি। মেমোরি বলতে আমরা আসলে মেইন মেমোরি বা র্যামকেই বোঝাই সবসময়। মেমোরি যখনই বলবো ইন্ডিকেট করবে দ্যাট ইজ এ মেইন মেমোরি। এটা যদি আমার মেমোরি হয়, মেমোরির ভিতরে কি থাকে? অনেকগুলো সেল থাকে, এরকম অনেকগুলো সেল থাকে। এই সেলগুলোর ভিতরে আসলে আমরা ডেটা রাখি। তাহলে এক র্যাকের মতো আমরা যদি চিন্তা করি একটা আলমিরা, আলমিরার ভিতরে অনেকগুলো ছোট 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 ড্রয়ার আছে এবং এই ড্রয়ারের ভিতরে আমরা ডিফারেন্ট টাইপ অফ ফাইল বা জিনিসপত্র রেখে দিচ্ছি। মেমোরিটাও এই কনসেপ্ট, যেটা একটা মেমোরি, এই মেমোরির ভিতরে অনেকগুলো সেল আছে, এই প্রত্যেকটাকে আমরা সেল বলতেছি, একটা সেল সেল সেল, এবং এই সেলগুলোর ভিতরে অ্যাকচুয়ালি আমরা ডেটা রাখতেছি। এখন ডেটা কতটুকু রাখতে পারবো, তাহলে এটা এটা ডিফাইন করবে আসলে আমাদের, যে আমার মেমোরি যেটা আছে এটা কি আসলে বাইট অ্যাড্রেসেবল নাকি ওয়ার্ড অ্যাড্রেসেবল। এই দুটা টার্ম কি শুনছেন আগে? বাইট এবং ওয়ার্ড অ্যাড্রেসেবল। মেমোরি বাইট অ্যাড্রেসেবল আর ওয়ার্ড অ্যাড্রেসেবল, এই দুটো টার্ম কি জানা আছে আপনাদের? স্যার দুটো ওয়ার্ড শুনছিলাম স্যার, তো আচ্ছা, addressable। বাইট বাইট অ্যাড্রেসেবল মিন করে যে এক একটা যে সেল আছে, এই এক একটা সেল আমাকে 1 বাইট করে ডেটা স্টোর করতে পারে, 1 বাইট। তাহলে যদি এরকম হয় যে আমার মেমোরিতে যতগুলো সেল আছে প্রত্যেকটা সেল 1 বাইট করে ডেটা স্টোর করে, ওই ক্ষেত্রে আমাদের মেমোরিটাকে আমরা বলি বাইট অ্যাড্রেসেবল। বাইট মানে হচ্ছে 8 বিট, তাই না? তার মানে 1 বাইট ডেটা স্টোর করা মানে হচ্ছে এই যে সেলটা আছে এই সেলের ভিতরে আমরা 8টা 0 1 রাখতে পারবো সর্বোচ্চ। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি বাইট অ্যাড্রেসেবল, যেহেতু 1 বাইট রাখতেছি এই জন্য বাইট অ্যাড্রেসেবল। এখন আমাদের যেই নর্মালি যে মেমোরিটা আমরা ইউজ করি কম্পিউটারে, র্যাম, বাই ডিফল্ট এটা আসলে বাইট অ্যাড্রেসেবলই। আমাদের যে মেমোরি গুলা কম্পিউটারে ইউজ করে র্যাম, এই বাই ডিফল্ট এই র্যাম গুলো আসলে বাইট অ্যাড্রেসেবল। তার মানে এখানে আসলে বাইট বাই বাইট এরকম এক একটা সেলে রাখা হয়, এক একটা সেল মানে এক এক বাইট। বাট আমাদের কম্পিউটারের প্রসেসর যেহেতু দিন 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 কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, পাওয়ার বাড়তেছে, সেক্ষেত্রে কি হচ্ছে, প্রসেসর অ্যাট এ টাইম 1 বাইটের বেশি ডেটা প্রসেস করতে পারে। একটা সময় ছিল যে প্রসেসর আসলে খুব বেশি ডেটা একসাথে প্রসেস করতে পারতো না। তাহলে যদি কম্পিউটার একসাথে বেশি ডেটা প্রসেস করতে না পারে, সেক্ষেত্রে তাকে বেশি ডেটা দিয়ে লাভ নাই। তাহলে একটা সময় ছিল তাকে মিনিমাম ডেটা দিতে হইতো, তাহলেই আমরা সেটা প্রসেস করতে পারতো। ধরেন আপনারা মাইক্রো প্রসেসরে 8085 এর নাম শুনছেন না? জি এইট স্যার। জিরো এইট ফাইভ এটা একটা মাইক্রো প্রসেসর, তাই না? 8085, এই স্যার 8085 যে প্রসেসরটা ছিল, এই প্রসেসরে আমাদের এই যে মেমোরিটা ছিল আমাদের, এই মেমোরির একটা ক্যাপাসিটি ছিল যে কতটুকু ডেটা সে স্টোর করতে পারবে। তাহলে 8085 এর ক্ষেত্রে আমাদের এই যে মেমোরির সেল গুলো ছিল, এই প্রত্যেকটা সেলে আমরা সর্বোচ্চ রাখতে পারতাম 8 বিট ডেটা, 8 বিট। তাহলে 8 বিট হচ্ছে ডেটা রাখতে পারতাম মেমোরি এক একটা সেলে। 8085 প্রসেসরের ক্ষেত্রে 8 বিট করে ডেটা রাখতে পারতাম। তাহলে আমরা বলতে পারি যে 8085 এর ক্ষেত্রে আমাদের যে ডাটা বাসটা হবে, ডেটা বাস যেটা হবে, ওটার উইথ হচ্ছে কতটুকু? 8 বিট। কেন? সে তো সর্বোচ্চ সে 8 বিট ডেটা রাখতে পারে। তাহলে 8085 প্রসেসরটা যে মেমোরিটা ইউজ করতো, এই মেমোরিতে আমরা এক একটা সেলের ভিতরে সর্বোচ্চ 8 বিট রাখতে পারতাম। তাহলে এই জন্য আমরা বলবো যে এটা ডেটাবাসের উইথ ছিল 8 বিট। এখন 8 বিট হচ্ছে আমাদের ডেটাবেসের সাইজ, বাট মানে ডেটা বিটের 8টা বিট করে সে এট এ টাইম সে স্টোর করতে পারবে এক একটা সেলে। এখন এরকম কতগুলো সেল আছে 8085 আমরা কি জানি যে 8085 এর যে মেমোরিটা ইউজ করি, র্যাম যেটা ইউজ করি, এই র্যামের সাইজ কত? 256। 8085 আমরা যে মেমোরি ইউজ করি তার সাইজ কত, এটা আমরা কিভাবে বুঝবো সাইজ কত আসলে? স্যার 256 বিট। 200 56। 256 256 KB। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 8085 আমাদের এখন মেমোরির এই যে র্যামের সাইজ বের করার নিয়মটা কি? র্যামের সাইজ বের করার খুব সিম্পল একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে যে এই যে মেমোরিটা আমরা ইউজ করতেছি, এখানে এরকম সেল কতগুলো আছে, আসলে কতগুলো সেল আছে টোটাল, এটা আমাকে জানতে হবে। যেটা মেমোরির সাইজ ডিফাইন করার জন্য আমার দুইটা জিনিস জানতে হয়। একটা হচ্ছে সেল কতগুলো আছে, আর একটা হচ্ছে এক একটা সেলে কতটুকু ডেটা রাখতে পারতেছি। এই দুইটা জিনিস যদি আমরা জানি, তাহলে আমরা মেমোরির সাইজ বের করে ফেলতে পারবো। তাহলে এরকম সেল কতগুলো আছে এটা আমাকে জানতে হবে। তাহলে 8085 যে মাইক্রোপ্রসেসর ছিল, এই মাইক্রোপ্রসেসরে আমাদের অ্যাড্রেস লাইন, মানে এই যে অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে কি, এই যে আমাদের মেমোরির এইটা একটা সেল, এই সেলে একটা অ্যাড্রেস আছে অবশ্যই, যে অ্যাড্রেস দিয়ে কম্পিউটার বা প্রসেসর কি করে, এই সেলটাকে ইন্ডিকেট করে। কারণ আমি যদি এই সেলে কিছু রাখি,
তাহলে ওই সেলটাকে সে বুঝবে কি হবে, এই সেলে একটা অ্যাড্রেস আছে বা ঠিকানা আছে, ওই ঠিকানা দিয়ে তাকে এই সেলটাকে সে চিনবে। আমরা যারা এক্সেল ইউজ করছি, এক্সেল নামে একটা প্রোগ্রাম ছিল না আমাদের, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল, এক্সেলেও দেখবো যে আমাদের যতগুলো সেল থাকে প্রত্যেকটা সেলের একটা কিন্তু অ্যাড্রেস থাকে, খেয়াল করছেন কিনা? রো নাম্বার এবং কলাম নাম্বার দিয়ে প্রত্যেকটা সেলের কিন্তু একটা অ্যাড্রেস বলি আমরা ইউনিকলি, স্যার অ্যাড্রেস থাকে স্যার। সেল অ্যাড্রেস থাকে। একইভাবে এখানেও যতগুলো সেল আছে প্রত্যেকটা সেলে একটা ইউনিক অ্যাড্রেস আছে। তাহলে এরকম কতগুলো সেল আছে সেটা আমরা কিভাবে বুঝবো? তাহলে বোঝার নিয়ম হচ্ছে, আমাদের আসলে এখানে টোটাল যেই সেলগুলো আছে এটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে এই যে আমরা এক একটা অ্যাড্রেসকে লেখার জন্য আসলে কত বিট করে আমরা জায়গা নেই। আমাদের যে অ্যাড্রেস আছে, এই যে প্রত্যেকটা অ্যাড্রেস, এক একটা অ্যাড্রেস লেখার জন্য কত বিট করে জায়গা নেই, এটা আমরা দেখব। তাহলে এখানে বলা আছে 8085 এর ক্ষেত্রে আমাদের 16 বিট অ্যাড্রেস লাইন আছে, 16 বিট অ্যাড্রেস লাইন। তাহলে 8 বিটের ডেটা লাইন ছিল আর 16 বিটের অ্যাড্রেস লাইন ছিল। তাহলে ডেটা লাইন হচ্ছে 8 বিট, 8085 এর ক্ষেত্রে এটা হচ্ছে ডেটা লাইনের কথা বলতেছি, আর 16 বিট হচ্ছে অ্যাড্রেস লাইন। তার মানে হচ্ছে আমাকে এই প্রত্যেকটা অ্যাড্রেসকে লেখার জন্য 16টা বিট ইউজ করতে হতো, 16টা বিট। তাহলে ব্যাপারটা একটু সিম্পলি বোঝার চেষ্টা করি। ধরেন আমার কাছে যদি এরকম একটা মেমোরি থাকে, ছোট্ট একটা মেমোরি, এই মেমোরির ভিতরে টোটাল সেল আছে ধরেন 4টা, 1টা 2টা 3টা 4টা। তার মানে হচ্ছে আমি যদি এই 4টা সেলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, তাহলে বলেন তো আমাদের অ্যাড্রেসে কত বিট লাগবে? আমি এই 4টা সেলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদের অ্যাড্রেসে কত বিট লাগবে এই 4টা সেলকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য? কত বিটের অ্যাড্রেস দিয়ে আমরা ইউনিকলি প্রত্যেকটা সেলকে চিনতে পারবো, বলতে স্যার পারবেন? 64 বিট। না, আমরা এই যে এটার ক্ষেত্রে বলতেছি, এই যে চারটে, একটা ছোট্ট একটা মেমোরি, ধরেন এখানে 4টা সেল আছে, এই যে 4টা সেল আছে, এক একটা সেল এরকম টোটাল টোটাল 4টা সেল আছে। তার মানে আমি যদি এই প্রত্যেকটা সেলকে ইউনিকলি চিনতে চাই, এই সেলটা এই সেলটা প্রত্যেকটা একটা অ্যাড্রেস দিতে চাই, তাহলে আমাকে মিনিমাম কত বিট লাগবে এই প্রত্যেকটা সেলকে অ্যাড্রেস দেওয়ার জন্য? 4 বিট। 2 বিট লাগবে। কেন 2 বিট লাগবে যে চিন্তা করেন, 2 বিট বলতে বোঝাচ্ছে কি যে আমরা বাইনারিতে শুধুমাত্র আমাদের দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 0 একটা 1, তাই না? 0 1 ছাড়া তো অন্য কিছু নাই। তাহলে বাইনারি 2 0 1 দুইটা আছে, এই জন্য এটাকে বাইনারি বেস বলি 2। আর আমি যদি 2টা বিট ইউজ করি, তার মানে কি আমার কাছে আমি 2টা 0 ইউজ করতে পারবো, অথবা একটা 0 একটা 1 ইউজ করতে পারবো, অথবা একটা 1 একটা 0 ইউজ করতে পারবো, অথবা 2টা 1 ইউজ করতে পারবো। তাহলে 2 হচ্ছে আমাদের বাইনারি বেস, আর আমি পাওয়ার দিলাম 2, মানে হচ্ছে আমি 2টা ইনপুট নিচ্ছি। তাহলে আমার কাছে যদি 2টা বাইনারি সংখ্যা থাকে, 2টা বাইনারি সংখ্যা মানে কি হতে পারে, সেটা 0 0, হতে পারে সেটা 0 1, হতে পারে সেটা 1 0, অথবা হতে পারে 1 1। তার মানে দেখেন এই 2টা বাইনারি ডিজিট থাকলে আমি কিন্তু 4টা ডিফারেন্ট জিনিস রিপ্রেজেন্ট করতে পারছি। তার মানে ধরেন আমি যদি এই 4টা সেলকে চিন্তা করি, এই প্রথম সেলের ঠিকানা দিলাম 0 0 ঠিকানা, এটার ঠিকানা হচ্ছে 0 1, এটার ঠিকানা হচ্ছে 1 0, এটা 1 1। তার মানে কি 4টাকে আমি আলাদা চিনতে পারবো না? এখন চেনা যাবে কিনা? জি স্যার, চেনা যাবে। চেনা যাবে। তার মানে হ্যাঁ। হচ্ছে আমার কাছে যদি 2 বিট থাকে, এই 2 বিট থেকে আমি 4টা সেলকে চিনতে পারবো। একইভাবে যদি আমার কাছে 3 বিট নিতাম, আমি যদি 3 বিটের অ্যাড্রেস নিতাম, তাহলে কতগুলো সেল রাখতে পারতাম পসিবল বলেন তো? স্যার 8টা। 8টা রাখতে পারতাম। তার মানে যে 8টা সেল থাকতো, তাহলে আমি 3 বিট দিয়ে অ্যাড্রেস দিতাম। তো প্রথমটা হয়তো 0 0 0, তারপরটা হয়তো 0 0 1, লাস্টেরটা হয়তো 1 1 1। ব্যাপারটা এরকম। তাহলে এইখানে বলা আছে কি আমাদের 8085 যে মেমোরিটা, এখানে টোটাল কতগুলো থাকবে অ্যাড্রেস লাইনে? 16 বিট। একটু খেয়াল করি 16 বিট, তাহলে ব্যাপারটা কি হবে? 16 বিটের ব্যাপারটা হচ্ছে আমি এখানে, যেমন এখানে বসলাম 2 বিট, তার মানে 2টা ইউজ করতে পারতাম, এখানে 16 বিট মানে কি 16টা ইউজ করতে পারবো না? জি তার স্যার। মানে প্রথম সেলের অ্যাড্রেস কি হবে তাহলে? 16টা 0। প্রথম যে সেলটা ওটা অ্যাড্রেস হবে 16টা 0, আর লাস্ট সেলের অ্যাড্রেস কি হবে তাহলে? 16টা 1। 16টা 1। তাহলে 16টা 0 থেকে 16টা 1, এই হচ্ছে আমাদের ব্যাপারটা। তাহলে একটু দেখেন, যেহেতু এখানে বসলাম 2 বিট, তাহলে আমরা এটাকে বের করছিলাম 4 রকম, কি হবে? 2 এর পাওয়ার 2 দিয়ে। তাহলে এখানে যেহেতু 16 বিট, তাহলে আমরা যদি বলি 2 পাওয়ার 16, 2 পাওয়ার 16, এই ভ্যালুটা কত আসে কেউ বলতে পারেন? 2 পাওয়ার 16 মানে কি? সেটা 16 বিটের প্রসেসর স্যার। আর 2 পাওয়ার 16 এটা দিয়ে আমরা আসলে কি মিন করতেছি? এটা দিয়ে আমরা অ্যাড্রেস নিয়ে যদি কথা বলি, একটু যদি খেয়াল করেন, আমরা জানি যে 2 পাওয়ার যদি 2 হয় তাহলে হয় 4, তাই না? 2 পাওয়ার 2 4, যেমন আমরা এখানে দেখলাম 2 পাওয়ার 2 তে 4 হয়। 2 পাওয়ার 3 হলে কত হইতো? 8।
2 পাওয়ার 4 হলে 16, 2 পাওয়ার 5 হলে আমাদের 32, 2 পাওয়ার 6 হলে আমাদের কত হতো তাহলে 64, 2 পাওয়ার 7 হলে আমাদের আসতো 128, 2 পাওয়ার যদি 8 আসতো তাহলে আমাদের ভ্যালুটা আসতো হচ্ছে 256. এরপরে যদি আমাদের 2 পাওয়ার 9 আসতো সেটাকে আমরা ভ্যালু পাইতাম কত, এটা ডাবল করলে 512, অ্যান্ড 2 পাওয়ার 10 যদি হইতো তাহলে আমরা বলতাম এটাকে 1024। আর এই 1024 বাইটকে আমরা কি বলি মনে আছে আপনাদের? 1 কিলোবাইট বলি না, কিলো স্যার। বলি না? তার স্যার, মানে হচ্ছে কিলো বলি। তার মানে আমি যদি বলি যে যদি 2 পাওয়ার 10 হয় তাহলে আমরা বলি কিলো। একইভাবে যদি 2 পাওয়ার 20 হয় তাহলে কি বলি, কেউ বলতে পারেন? 2 পাওয়ার 20 হইলে 1 MB। মেগা, তাই না? 2 পাওয়ার 10 হলে বলি মেগা বলি, বা 1 MB বলতে পারি। একইভাবে 2 পাওয়ার 30 হলে আমরা বলি 1 GB, 2 পাওয়ার 40 হলে বলি 1 TB বা টিবি। তাহলে এখানে দেখেন আমাদের ব্যাপারটা এখানে কি আছে, 2 পাওয়ার 16। তাহলে এটাকে আমরা একটু ভাঙাই, যেটা কত হয় আসলে আমরা দেখতে চাই। তাহলে আমি যদি 2 পাওয়ার 16 কে এই ফরম্যাটে চিন্তা করি, 2 পাওয়ার 16 পাওয়ারকে আমরা এভাবে লিখতে পারি। আমরা জানি যে 2 পাওয়ার 16 কে আমরা লিখতে পারি কিরকম, যে 2 পাওয়ার 10 ইন্টু 2 পাওয়ার 6, পারি না লিখতে? জি স্যার, পারি। তাহলে 2 পাওয়ার 10 কে আমরা কি বললাম? 1 KB। তাহলে এটা মানে হচ্ছে কেবি, তাই না? 1 KB। আর এই 2 পাওয়ার 6 এর ভ্যালু কত? 2 পাওয়ার 6 এর ভ্যালু হচ্ছে 2 পাওয়ার 2 এর ভ্যালু ছিল 4, 2 পাওয়ার 3 এর ভ্যালু ছিল 8, 2 পাওয়ার 4 এর ভ্যালু ছিল 16, 2 পাওয়ার 5 32, আর 2 পাওয়ার 6 এর 64। তাহলে এটা যেহেতু 64, তাহলে 64 ইন্টু 1 KB করলে কি হয়? 64 KB হয় না? স্যার, 64 KB। তার মানে আমাদের 8085 যেই প্রসেসরটা ছিল ওর মেমোরি ক্যাপাসিটি ছিল 64 KB। ব্যাপারটা কি ক্লিয়ার? আমাদের যে 8085 নামে প্রসেসর ছিল ওই প্রসেসরের মেমোরি ক্যাপাসিটি ছিল 64 KB। কেন? যেহেতু ওখানে 8 বিটের ডেটা লাইন ছিল। 8 বিটের ডেটা লাইন মানে হচ্ছে এক একটা সেলের ভিতরে 8টা করে 01 রাখতে পারবো সর্বোচ্চ, আর টোটাল 16 বিটের অ্যাড্রেস ছিল। মানে আমি এক একটা সেলকে অ্যাড্রেস করার জন্য 16টা করে বিট ইউজ করতাম। তাহলে আমরা দেখলাম যদি 16টা বিটের অ্যাড্রেস থাকে তাহলে সর্বোচ্চ আমাদের সেল সংখ্যা হতে পারে 64 KB। এর বেশি কিন্তু আমাদের মেমোরি লিমিট নাই। এই প্রসেসর এর বেশি ডেটা হ্যান্ডেল করতে পারতো না। এটুকু বুঝছেন কিনা? জি স্যার, এটুকুই বলতে গেছে। আচ্ছা, তাহলে এই 8085 পর এইটার পরে যে প্রসেসরটা আমাদের আসছে এটাকে বলে কি 8086, তাই না? জি স্যার। 8086 যে প্রসেসরটা ছিল এইখানে আমাদের তাহলে ব্যাপারটা কি ছিল? এখানে ডেটা বাইটের বা ডেটা এবং অ্যাড্রেসের ব্যাপারটা কি ছিল? তাহলে 8086 এর ক্ষেত্রে আমাদের ডেটা ছিল 16 বিটের, 16 বিটের ডেটা ছিল, 16 বিট ডেটা। তার মানে লজিক্যালি আমরা বলতেছি যে এই মেমোরির ভিতরে এক একটা সেলে আমরা 16 বিট করে ডেটা রাখতে পারতাম। মানে 16 বিট মানে কি 2বার ডেটা রাখতে পারতাম। ব্যাপারটা বোঝায়, তাই বোঝায় না? ডেটা লাইন যদি 16 বিটের হয় তার মানে কি যে আমি এক একটা সেলের ভিতরে 16 বিট রাখতে পারতাম। বাট এটা লজিক্যাল হিসাব। ফিজিক্যালি কি হয়, এক একটা মেমোরির সেলের ভিতরে আমরা আসলে 1 বাইট করেই রাখি। বাট এখানে বলতেছে আমার ডেটার সাইজ হচ্ছে 16 বিট। তাহলে ও কি করতো আসলে, যখন কাজ করতো তখন এট এ টাইম সে এখান থেকে 2টা ব্লককে ধরতো। যেহেতু সে 16 বিট করে প্রসেস করতে পারে এবং এক একটা বিটে কত আছে, 8 করে আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে, মানে 8 8 16। তার মানে এট এ টাইম 2টা করে বিটকে প্রসেস করতো। তার মানে আমাদের তো 16 পেয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে যদিও আমরা বলতাম যে আমাদের 8086 প্রসেসর, এটা 86 নিয়ে কথা বলতেছি, 8086 প্রসেসরের ডেটা বিটের সাইজ হচ্ছে 16 বিট। তার মানে সে এট এ টাইম 16টা বিট নিয়ে প্রসেস করতে পারে। তাহলে সে কি করতো আসলে, যেহেতু আমরা 8 বিট করে রাখতেছি বাই ডিফল্ট এই মেমোরি লোকেশনে, তার মানে সে এট এ টাইম সে 2টা সেলকে প্রসেস করতে পারতো। এটা ছিল ডেটার কথা। আর অ্যাড্রেস কত ছিল? এখানে অ্যাড্রেস ছিল আমাদের 20 বিটের। 8086 এর ক্ষেত্রে 20 বিটের অ্যাড্রেস লাইন ছিল। এখন কেউ আমাকে বলতে পারবেন 20 বিটের যদি অ্যাড্রেস লাইন হয় তাহলে আমাদের মেমোরির ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত হতে পারবে 8086 এ? বলেন তো। 1 MB মেবি, মানে 1 মেগাবাইট। 1 MB মেবি কেন, 1 MB তো, তাই না? 1 আমরা MB, কিছু 1 MB, বলতে পারি আমরা যে 2 পাওয়ার 10 হলে হচ্ছে 1 KB, 2 পাওয়ার 20 হলে 1 MB। 1 তাহলে MB। 2 পাওয়ার 20 মানে তো 1 MB হবে, তাই তো? জি স্যার। তার মানে আমরা 8086 প্রসেসরের মেমোরি ক্যাপাসিটি ছিল 1 মেগাবাইট বা 2 পাওয়ার 20 বাইট। তার মানে হচ্ছে আমাদের এক একটা সেলকে অ্যাড্রেসিং করার জন্য আমার কয়টা করে 01 লাগতো? 20টা করে 01 লাগতো, 20 যেহেতু। তার মানে আমার প্রথম অ্যাড্রেসটা ছিল 20টা 0, আর লাস্ট অ্যাড্রেসটা মানে লাস্ট অ্যাড্রেস হবে 20টা 1।
এইভাবে করে আমরা প্রত্যেকটা মেমোরি সেলকে আইডেন্টিফাই করতাম। আর এখনকার কম্পিউটার গুলো তো আসলে অনেক বড় সাইজের মেমোরি ইউজ করে, তাই কিনা? জি স্যার। তাহলে আমি যদি আপনাকে বলি যে আমার একটা, ধরেন আমি এর থেকে একটু একটু উপরের দিকে উঠি, ধরেন আমার বললাম যে আমার একটা র্যাম আছে, যে র্যামের ক্যাপাসিটি হচ্ছে 8 জিবি। 8 জিবি। এখন আমাকে বলতে পারবেন যে আমি যেই র্যামটা ইউজ করতেছি এই র্যামের ভিতরে কতগুলো এরকম সেল আছে? যদি 8 জিবির একটা র্যাম হয় আমাদের, 8 জিবির র্যামে কতগুলো সেল আছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট? বা কত বিটের অ্যাড্রেস লাগে 8 জিবি র্যামকে আমরা যদি মানে এই 8 জিবি অ্যাড্রেস করতে চাই, তাহলে আমার একটা অ্যাড্রেসের জন্য কত বিট করে জায়গা লাগবে? চিন্তা করেন তো। তাহলে আমাদের 8 জিবি র্যাম আমরা এখানে বলতে চাই, সেক্ষেত্রে আমাদের আসলে কত বিটের অ্যাড্রেস লাগবে এটা বের করতে চাই। তাহলে আমাদের আসলে মেমোরি অ্যাড্রেস বের করার নিয়ম হচ্ছে, আমরা অলওয়েজ একটা ফর্মুলা মনে রাখবো, তাহলে আমরা খুব ইজিলি এটাকে চিন্তা করতে পারবো। মেমোরি অ্যাড্রেসিং এর ব্যাপারটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাল্টিপল বাই m, এই হচ্ছে আমাদের ফর্মুলা, 2 টু দি পাওয়ার n মাল্টিপল বাই m। তাহলে আমরা অলওয়েজ এই মেমোরিটাকে এই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে আমাকে যে মেমোরি দেওয়া হোক, আমরা 2 পাওয়ার n মাল্টিপল বাই m এই ফরম্যাটে প্রথমে এটা ভেঙে নিব। তাহলে আমরা 8কে যদি এই ফরম্যাটে ভাঙতে চাই তাহলে কি দাঁড়ায়? প্রথমে দেখেন 8কে যদি আমরা 2 এর পাওয়ার ফর্মে ভাঙি তাহলে কি আসবে বলতে পারেন কেউ? 8কে 2 এর পাওয়ারে আমরা লিখতে 2 into 2। হ্যাঁ, 8কে আমরা এভাবে লিখতে পারি না, দেখেন তো 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 মান কি 8 না? জি স্যার, লিখুন। তাহলে আমরা বলছি 2 এর পাওয়ার, মানে 2 পাওয়ার n মানে কি 2 এর পাওয়ারে লিখতে হবে, তাহলে 2 পাওয়ার 3 মানেই তো 8, এই জন্য 2 এর পাওয়ার 3 লিখলাম 8 এর পরিবর্তে। দেন আমরা বলছিলাম গিগাবাইট, এই গিগা মানে কি ছিল বলেন তো কেউ একজন? কিছু মানে কি বলছিলাম? গিগা মানে ছিল 2 পাওয়ার 20, তাই না? গিগা মানে ছিল কি 2 পাওয়ার 20 না? না না, সরি, 2 পাওয়ার 30 গিগা মানে। পরে কি 2 পাওয়ার 10 ছিল হচ্ছে আমাদের কিলো, 2 পাওয়ার 20 ছিল আমাদের মেগা, মেগা। 2 পাওয়ার 30 হচ্ছে গিগা। তার মানে এই জি গিগা মানে হচ্ছে 2 পাওয়ার 30। তাহলে আমরা এখানে জি গিগার পরিবর্তে লিখলাম 2 পাওয়ার 30। আর এই বাইট মানে তো 8 বিট। তাহলে আমরা এই এম এ হচ্ছে বাইটে যদি ধরি তাহলে আমরা এখানে 8 অথবা বাইটই লেখে রাখি, সমস্যা নাই, কারণ আমরা তো এই বাইট দিয়ে কি মিন করছি যে এক একটা সেলের ভিতরে কয়টা ডেটা রাখতেছি। এখানে বাইট মানে হচ্ছে এক একটা সেলের ভিতরে আমরা 8টা করে ডেটা রাখতেছি। তাহলে এখন হিসাব করি, আমাদের 2 পাওয়ার 3 এবং 2 পাওয়ার 30 এই দুইটাকে মিলায় কত আসছে? 2 পাওয়ার 33, তাই না? 2 পাওয়ার 33 বাইট আসে না? এই পাওয়ার দুটাকে যদি আমরা যোগ করি, গুণের ক্ষেত্রে যোগ করতে হয় পাওয়ার, তাহলে 2 পাওয়ার 33। তাহলে বলতে পারি যে আমাদের 8 জিবির যদি একটা র্যাম হয়, ওই র্যামের প্রত্যেকটা সেলকে যদি আমরা ইউনিকলি চিনতে চাই তাহলে আমাকে 33 বিটের অ্যাড্রেস লাগবে। তাহলে আমাকে 33 বিটের অ্যাড্রেস দিতে হবে। তার মানে এই প্রথম যে সেলটা হবে ওর অ্যাড্রেস হবে 33টা 0, আর লাস্ট সেলের অ্যাড্রেস হবে 33টা 1। তার মানে আমরা প্রত্যেকটা সেলকে তখন ইউনিকলি চিনতে পারবো। তাহলে খুব সিম্পলি মেমোরি অ্যাড্রেসিং এই ফরম্যাটটা আমরা ফলো করি। ওকে, নেক্সট আমরা যেটা দেখি, যেটা ওখানে আমরা ব্যাক করি, তাহলে ডেটা বাসের উইথ দিয়ে কি মিন করে যে আমার আসলে মেমোরিতে কতগুলো ডেটা আমরা একসাথে নিতে পারি বা কতগুলো ডেটাকে আমরা একসাথে প্রসেস করতে পারি, এই ব্যাপারটা এখানে বলতেছে। দেখেন এখানে বলা আছে, দ্য উইথ অফ এ ডেটা বাস রেফার টু দ্য নাম্বার অফ বিট দ্যাট দ্য বাস ক্যান ক্যারি অ্যাট এ টাইম। তাহলে অ্যাট এ টাইম কতগুলো বিট সে ক্যারি করতে পারে, ওটাই তার ডেটাবেসের উইথ। তাহলে সিমিলার কনসেপ্ট বলা, যদি 32 বিটে ডেটা বাস হয় তার মানে 32টা ডেটা সে 32টা বিট সে একসাথে নিতে পারবে। যদি 64 বিট হয় তাহলে 64টা বিট নিতে পারবে। তাহলে আমাদের এখনকার প্রসেসরকে আমরা বলবো 64 বিট প্রসেসর। আমরা যে প্রসেসর গুলো ইউজ করি এখন, বলে না 64 বিট প্রসেসর। এর মানে কি? তাহলে এর মানে হচ্ছে আমাদের প্রসেসর এট এ টাইম 64টা বিটকে প্রসেস করতে পারে। তাহলে আমাদের প্রসেসর এট এ টাইম 64 বিট প্রসেস করতে পারে। এখন ধরেন আমার র্যামের ভিতরে আছে হচ্ছে 8 বিট করে এক একটা সেলে, তাহলে আমার কয়টা সেল সে একসাথে প্রসেস করবে, যেহেতু সে 64 বিট প্রসেস করতে পারে? স্যার কোশ্চেনটা যদি আবার আচ্ছা, কোশ্চেনটা আবার বলছি। আমরা বলছিলাম কি যে র্যামের ভিতরে আমরা আমাদের র্যামের যে ছবিটা আঁকছিলাম, র্যামের যে ডায়াগ্রামটা আঁকছিলাম, আমরা বলছিলাম যে র্যামের এক একটা সেলের
ম্যাক্সিমাম ডেটা রাখতে পারে কতটুকু 8 বিট করে। বাই ডিফল্ট এটাই সাইজ র্যামের ক্ষেত্রে, যে র্যামের এক একটা সেল 8 বিট করে রাখতে পারে। বাট আমাদের যে প্রসেসরটা আমরা এখন ইউজ করি সেটা যদি 64 বিটের প্রসেসর হয়, তাহলে এই প্রসেসরটা একসাথে 64টা ডেটা নিয়ে কাজ করতে পারে, মানে 64টা 01 নিয়ে কাজ করতে পারে। তার মানে আমাকে এখানে কয়টা সেলকে একসাথে নিতে হবে কাজ করতে গেলে? স্যার এক একটা সেল আছে 8টা করে, তার মানে এরকম 8 × 8, তাই না? তার মানে 8টা সেলকে সে এট এ টাইম নিয়ে প্রসেস করবে। ব্যাপারটা এরকম, 8টা সেলকে সে একসাথে ধরবে এবং এটাকে প্রসেস করবে। যেহেতু সে 64 বিট প্রসেস করার মতো তার ক্যাপাবিলিটি আছে, সে একসাথে এখান থেকে 8টা সেল নিয়ে প্রসেস করতে পারবে। ব্যাপারটা এখান থেকে আমরা বলতে পারি চাইলে। স্যার একসাথে কি 8টা প্রসেস করে? হ্যাঁ, এখানে ওই যে আমাদের আমাদের মানে প্রসেসরের স্পিড যত হবে, আমরা জানি কি প্রসেসরের স্পিড মানে যতগুলো বিট প্রসেস করতে হবে তত ফাস্টার হবে না ব্যাপারটা? না স্যার, ওই যে মাইক্রো প্রসেসরে তো পড়ছিলাম স্যার, ওই যে 256 বিট এট এ টাইমে কাজ করে না, ওইখানে 244 বা এরকম কিছু একটা বিট কাজ করে, তো তো কিছু হচ্ছে না। না, এখানে আমরা বলতেছি যে ম্যাক্সিমাম এটা করতে পারবে, ম্যাক্সিমাম। এখন কিছু কিছু তো অন্য কাজে ইউজ হবে, তাই না? মানে ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে এটা, যে 64 বিট প্রসেসর মানে হচ্ছে এট এ টাইম সে 64 বিট প্রসেস করে। এখন যে আমার প্রসেসরে মানে 64 বিট আমার না থাকে, সেক্ষেত্রে যতটুকু আছে ততটুকু প্রসেস করবে। ব্যাপারটা এরকম, মানে ম্যাক্সিমাম তার লিমিটটা হচ্ছে 64 বিট প্রসেস করার ক্যাপাবিলিটি। তাহলে এরপরে আমরা যেটা বললাম যেটা হচ্ছে, দেখেন এই সেকেন্ড টাইপ অফ বাসের ক্ষেত্রে কন্ট্রোল বাস। তাহলে কন্ট্রোল বাসের কাজ হচ্ছে, দেখেন কন্ট্রোল বাস ইজ ইউজ টু ট্রান্সফার দ্য কন্ট্রোল অ্যান্ড টাইমিং সিগন্যাল ফ্রম ওয়ান কম্পোনেন্ট টু আদার কম্পোনেন্ট। তার মানে আমরা যখন কন্ট্রোল বাস গুলো ইউজ করি, এখান থেকে আমরা কন্ট্রোল সিগন্যাল গুলো পাস করি। কন্ট্রোল সিগন্যাল মানে হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ রিড রাইট সিগন্যাল। চিন্তা করেন, আমি হয়তো কি করব, একটা একটা আমার পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভ থেকে কিছু ডেটা আমি হয়তো আমার হার্ড ডিস্কে কপি করব। তো এটা এক ধরনের কন্ট্রোল সিগন্যাল, যে আমার কি হবে, পেন ড্রাইভ বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে আমার স্টোরেজে একটা ডেটা কপি হবে। এটা এক ধরনের সিগন্যাল, যেটা হচ্ছে রাইট সিগন্যাল। আবার আমি কি করতে পারি, যে আমি হয়তো আমার মেমোরি থেকে কোনো কিছু রিড করব, এটা আরেক ধরনের সিগন্যাল, রিড সিগন্যাল। তার মানে এই সিগন্যালগুলোকে আমরা বলছি কন্ট্রোল সিগন্যাল, যে আমি আসলে কি ধরনের অপারেশন করব, রিড করব নাকি রাইট করব, এই জিনিসগুলোকে কন্ট্রোল সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে এই যে নিচে বলা আছে, মেমোরি রিড হতে পারে, মেমোরি রাইট হতে পারে, ইনপুট আউটপুট রিড হতে পারে, ইনপুট রাইট হতে পারে। সবই হচ্ছে আমাদের কন্ট্রোল সিগন্যাল, যেগুলো আমাদের কন্ট্রোল বাস দিয়ে আমরা ট্রান্সফার করি। আমাদের যে সিস্টেম বাসের ভিতরে কন্ট্রোল বাস গুলো আছে, এগুলো দিয়ে আমরা এই টাইপের সিগন্যাল গুলো বলি, যে আমরা আসলে কি করবো, কোন ধরনের অপারেশন পারফর্ম করবো। নেক্সট হচ্ছে যেটা ছিল অ্যাড্রেস বাস। এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি। অ্যাড্রেস বাস ছিল যে আমাদের অ্যাড্রেসকে আইডেন্টিফাই করার জন্য। ধরেন আমরা বলছিলাম যে আমাদের র্যামের যে প্রত্যেকটা লোকেশন আছে, এই লোকেশনকে আইডেন্টিফাই করার জন্য আমার কি অ্যাড্রেস লাগে। তাহলে এই অ্যাড্রেস বাস দিয়ে আমরা কি করি, অ্যাড্রেস গুলোকে পাঠাই, যে কোন সেলটাকে আমি অ্যাক্সেস করতে চাই। ধরেন আমরা যখন সিপিইউ তে কোনো ডেটা প্রসেস করি, তখন তো আমার মেমোরি থেকে কি করতে হয়, ডেটা নিয়ে আসতে হয়, অথবা প্রসেস করার পর ডেটাগুলো মেমোরিতে আমার জমা করতে হয়। তো সেক্ষেত্রে কোথা থেকে ডেটা নিয়ে আসবো অথবা কোথায় ডেটা নিয়ে যাব, অবশ্যই আমাকে অ্যাড্রেস লাগবে। তাহলে সেই অ্যাড্রেস গুলো পাঠানোর জন্য আমরা অ্যাড্রেস বাস ইউজ করি। তাহলে আমার র্যামের সাইজ যত বড় হবে, আমার অ্যাড্রেস বাসে তত বেশি কি করা লাগবে, লাইন থাকা লাগবে। আদারওয়াইজ তো আমি ওই সবগুলো সেলকে আইডেন্টিফাই করতে পারবো না। যেমন আমরা বললাম, যদি আমাদের 8085 হয়, সেক্ষেত্রে অ্যাড্রেস বাস ছিল কত লাইনের, 16 বিটের, তাই না? 86 হলে আমাদের লাগে 20 বিটের। আবার যখন বললাম যে আমাদের যদি এরকম হয় যে 8 জিবি র্যাম, তাহলে আমাদের লাগে হচ্ছে 33 বিটের। তার মানে যত বড় সাইজের র্যাম হবে, তত বেশি সাইজের অ্যাড্রেস, মানে অ্যাড্রেসের ভিতরে আমাকে বিট ইউজ করতে হবে। আদারওয়াইজ আমি ওই মেমোরিকে আইডেন্টিফাই করতে পারবো না সিম্পলি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের বাসের কনসেপ্ট। এখন নিচে যেটা অপশন বলা আছে, দেখেন বলা আছে বাস আরবিট্রেশন। এখন দেখেন এই যে এখানে আমরা যদি এই ছবিটা আবার একবার ব্যাক করি এখানে, তাহলে এই যে সিস্টেম বাসটা হচ্ছে একটা কমন বাস। এই কমন বাস ইউজ করি, এটার ভিতরে কি আছে, ডেটা বাস আছে, অ্যাড্রেস বাস আছে এবং কন্ট্রোল বাস আছে। এখন এই একটা বাসে কি করতেছি, বাকি সব ডিভাইস গুলো শেয়ার করতেছি আমরা। এখন এই শেয়ার যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস, এই একটা বাস কি করতেছে, ফলে কি হতে পারে, কনফ্লিক্ট হতে পারে। কনফ্লিক্ট হতে পারে মানে হচ্ছে আমিও কোনো কিছু পাঠাতে যাচ্ছি, আমি একটা ইনপুট ডিভাইস, আমি কোনো সিগন্যাল পাঠাতে যাচ্ছি এট এ টাইম, ওই ইনপুট ডিভাইস সেও তো কিছু পাঠাতে পারে, আবার মেমোরিও তো এই সময় কোনো কিছু পাঠাতে পারে। তার মানে
একই সিস্টেম বাস যেহেতু আমরা ইউজ করতেছি, সেক্ষেত্রে কি হতে পারে, মাল্টিপল ডিভাইস যখন একই সাথে এটাকে ইউজ করতে যাব তখন একটা কনফ্লিক্টের অবস্থা আসতে পারে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, এটা এখানে একটু বলা আছে, আমি একটু দেখি। এটাকে আমরা বলতেছি বাস আরবিট্রেশন। তাহলে বাস আরবিট্রেশন ব্যাপারটা হচ্ছে resolve the conflict when two or more device want to become the bus master at the same time। তার মানে বাস আরবিট্রেশন এক ধরনের টেকনিক, যেই টেকনিক ফলো করে আমরা এই কনফ্লিক্ট রিজলভ করতে পারি। যখন দুইয়ের বেশি ডিভাইস বা দুটো ডিভাইস একই সাথে বাসকে ইউজ করতে চায়, একটা কনফ্লিক্ট হওয়ার চান্স আছে। তাহলে এই কনফ্লিক্টটা রিজলভ করার জন্য টেকনিকটা ফলো করি, ওই টেকনিকই আমরা বলছি বাস আরবিট্রেশন। এখন বাস আরবিট্রেশনের বেশ কিছু ওয়ে আছে এখানে। আমরা যদি প্রথম ওয়েটা দেখি, একটা বলা আছে দেখেন ডেইজি চেইনিং। আমাদের একটা টেকনিক আছে ডেইজি চেইনিং। ডেইজি চেইনিং যে মেথডটা আমরা দেখতে পাচ্ছি, ডেইজি চেইনিং এর ব্যাপারটা কি হচ্ছে, কিভাবে কাজ করে। আমাদের এইখানে যদি আমরা ছবিটা একটু বড় করে দেখাই, দেখেন এইখানে বলা আছে বাস মাস্টার, আর এখানে বলা আছে D1 D2 D3। এই D1 D2 D3 দিয়ে আমরা বোঝাচ্ছি ডিভাইস 1, ডিভাইস 2, ডিভাইস 3, মানে যতগুলো ডিভাইস আমাদের কম্পিউটার সাথে কানেক্টেড আছে এই এক একটা ডিভাইসকে আমরা D1 D2 D3 দিয়ে বলতেছি। এবং এই ডিভাইসগুলো আমাদের এইখানে দেখেন একটা লাইন আছে, এই লাইনকে বলতেছি আমরা একটা কমন লাইন। এই লাইনের সাথে সবগুলো ডিভাইস কানেক্টেড। তাহলে কোনো একটা ডিভাইস যদি বাসকে ইউজ করতে চায়, ধরেন আমি এই ডিভাইস ইউজ করে কোনো সিগন্যাল পাঠাবো, তাহলে আমার তো বাসটা লাগবে। প্রথমে বাসটাকে আমার মানে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে, তারপর না আমি ওই বাসের ভিতর থেকে সিগন্যাল পাঠাবো। তাহলে আমি যদি বাসকে ইউজ করতে চাই, আমার কি করতে হবে, বাসটাকে রিকোয়েস্ট করতে হবে, বাসের জন্য আমাকে রিকোয়েস্ট পাঠাইতে হবে। তাহলে আমাদের বাস মাস্টার বলতে একটা ব্যাপার আছে, এটা আমরা সিপিইউ কে বলতে পারি। চিন্তা করতে, এটা সিপিইউ ধরেন, সিপিইউর কাছে আমি রিকোয়েস্ট করব, কি রিকোয়েস্ট করব, বাসের রিকোয়েস্ট করবো যে আমার একটা লাইন দাও বা আমাকে বাসটা দাও যাতে আমি বাস ইউজ করে ডেটা পাঠাইতে পারি। তাহলে এই যে বাস রিকোয়েস্ট নামে একটা লাইন আছে, এই লাইন থেকে যেই ডিভাইসটা বাস দরকার সে কি করবে, একটা রিকোয়েস্ট পাঠাবে এই বাস মাস্টার বা সিপিইউর কাছে ধরেন। তাহলে যে বাস মাস্টার কি করতেছে, বাসটাকে কন্ট্রোল করতেছে, সে সবাইকে বাস অ্যালোকেট করতেছে, যার যখন লাগবে তাকে সে প্রোভাইড করতেছে। তার মানে আমাকে বাস যখন দরকার হবে আমি কি করতে হবে, একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে। তাহলে এই বাস রিকোয়েস্ট লাইন থেকে আমি প্রথমে একটা রিকোয়েস্ট পাঠাইলাম বাস মাস্টারের কাছে। এখন বাস মাস্টারের কাছে যখনই রিকোয়েস্ট যাবে, বাস মাস্টার তখন দেখবে যে এই বাসটাকে এখন ফ্রি আছে কিনা। মানে ফ্রি না মানে কি, যে আরো তো ডিভাইস ছিল আমাদের, ওরাও তো ওই সেম টাইমে বাস ইউজ করতে পারে কেউ একজন। ধরেন আমি D3 থেকে রিকোয়েস্ট পাঠাইছি, বাট এর আগে হয়তো D1 বা D2 রিকোয়েস্ট করেছিল, সে হয়তো বাস ইউজ করতেছে, বাট আমি তো জানি না যে বাস অন্য কেউ ইউজ করতেছে। তাহলে আমি যখন রিকোয়েস্ট পাঠাবো বাস মাস্টারের কাছে, বাস মাস্টার তখন চেক করবে বাসটা কি ফ্রি বা অ্যাভেলেবেল কিনা। যদি ফ্রি থাকে, সেক্ষেত্রে একটা ব্যাপার, আর যদি ফ্রি না থাকে সেক্ষেত্রে একটা ব্যাপার। যদি ফ্রি না থাকে তাহলে সে আমাকে কি করবে, এই যে বাস বিজি নামে একটা লাইন আছে দেখেন, ওটার সাথেও কিন্তু সবাই কানেক্টেড। তাহলে এই বাস বিজি লাইনে আমাকে বিজি সিগন্যাল পাঠিয়ে দিবে, তার মানে হচ্ছে বাস এখন বিজি আছে, আমি পাবো না, ওয়েট করতে হবে। তাহলে এই বাস রিকোয়েস্ট থেকে আমরা ডিভাইস থেকে রিকোয়েস্ট পাঠাবো, আর যদি বাসটা বিজি থাকে তাহলে বাস মাস্টার কি করবে, এই লাইন ইউজ করে একটা বিজি সিগন্যাল পাঠাবে যে বাস এখনো মানে অ্যাভেলেবেল নাই, ওয়েট করার জন্য। আর যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে এই যে বাস গ্র্যান্ড নামে একটা অপশন আছে, বাস গ্র্যান্ড, এই সিগন্যালটা পাঠাবে। এখন এখানে একটা প্রবলেম কি দেখেন, এই বাস গ্র্যান্ড সিগন্যাল, ধরেন আমি রিকোয়েস্ট করছিলাম D3 থেকে আমি বাসের জন্য রিকোয়েস্ট করেছি। বাস গ্র্যান্ডটা সিগন্যাল যখন পাঠাইলো, তখন কিন্তু এই বাস গ্র্যান্ড সিগন্যাল প্রথমে কার কাছে আসছে, দেখেন তো D1 এর কাছে আসছে। এবং D1 থেকে যেহেতু D1 রিকোয়েস্ট করে নাই, সে কি করবে, এটা বাইপাস করবে, বাইপাস করে চলে আসবে D2 এর কাছে। D2 যেহেতু রিকোয়েস্ট করে নাই, দেন চলে আসবে আমার D3 এর কাছে, এবং D3 তখন এটাকে অ্যাভেল করবে। তার মানে হচ্ছে একটা চেইন আকারে আমরা রিকোয়েস্টটা পাচ্ছি। এই যে বাস গ্র্যান্ড সিগন্যালটা একটা চেইনের মতো আছে, এই জন্য এটার নাম হচ্ছে ডেইজি চেইনিং। যে আমি প্রথমে এটাকে D1 কে পাঠাচ্ছি, D1 থেকে D2 তে যাচ্ছে, D2 থেকে D3 তে যাচ্ছে। তার মানে হচ্ছে যার প্রায়োরিটি যত কম সে তত দূরে আছে, মানে তার কাছে রিকোয়েস্টটা যেতে অনেক বেশি সময় লাগবে। তার মানে দেখেন আমি রিকোয়েস্ট করছিলাম আগে, বাট আমার রিকোয়েস্টের পরেও যদি D1 রিকোয়েস্ট করে, সেক্ষেত্রে কিন্তু D1টা বাস গ্র্যান্ড পাওয়ার চান্স আমার থেকে বেশি, কেননা রিকোয়েস্ট মানে এই বাস গ্র্যান্ড সিগন্যালটা প্রথমে তার কাছেই আসবে। সে যদি ইউজ না করে তাহলেই সে বাইপাস করবে। তার মানে এখানে একটা প্রবলেম কি, যে আমাদের ডেইজি চেইনিং ইউজ করলে বাস গ্র্যান্ড সিগন্যালটা আমার কাছে আসতে অনেক সময় বেশি লাগতেছে, যেহেতু এটা চেইন আকারে আসতেছে, একটা ডিভাইস থেকে একটা ডিভাইস, একটা ডিভাইস একটা ডিভাইস। আরেকটা প্রবলেম হতে পারে, যদি কোনো ডিভাইস অফ থাকে বা কোনো ডিভাইস ফাংশনাল না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সিগন্যালটা কখনোই আমার কাছে আসবে না। এটাও একটা প্রবলেম যদি আমি ডেইজি চেইনিং মেথড ইউজ করে বা শেয়ারিংটা করি।
তাহলে একটা টেকনিক হচ্ছে ডেইজি চেইনিং, এভাবেও বাস শেয়ার করা যায়। তাহলে এর থেকে বেটার আরেকটা টেকনিক আমরা দেখি, যে আরেকটা টেকনিকের নাম দেওয়া আছে পুলিং টেকনিক। এই টেকনিক কিভাবে কাজ করে এটা একটু দেখি। এখানেও অলমোস্ট সিমিলার কনসেপ্ট। এটা বাস রিকোয়েস্ট লাইন আছে, বাস বিজি লাইন আছে। তাহলে বাস রিকোয়েস্ট লাইন একই রকম কথা, যে বাস রিকোয়েস্ট থেকে আমি প্রথমে বাসটা রিকোয়েস্ট করব, বাস মাস্টারের কাছে রিকোয়েস্ট করব। যদি বাসটা বিজি থাকে সেক্ষেত্রে বাস বিজি সিগন্যাল থেকে আসবে। আর যদি বিজি না থাকে সেক্ষেত্রে কি হবে দেখেন, আমার এই যে একটা লাইন আছে এটার নাম হচ্ছে আমাদের পুলিং লাইন। তাহলে এই লাইনের সাথে আমাদের সবগুলো ডিভাইস কিন্তু কানেক্টেড। তার মানে আমি এই লাইন ইউজ করে আমি সিগন্যালটা পাঠিয়ে দিব। এখন কিন্তু ওই ডেইজি চেইনিং এর মতো ব্যবস্থা হচ্ছে না। ডেইজি চেইনিং এ কি ছিল, আমাদের ডিভাইসের ভিতর থেকে সিগন্যালটা আরেকটা ডিভাইসে যেত, বাট এখান থেকে একটা কমন লাইন ইউজ করে আমি এখানে প্রত্যেকের সাথে কানেকশন আছে কিন্তু। তাহলে আমি যদি D3 এর জন্য কোনো একটা সিগন্যাল পাঠাই, ওটা D3 কাছে চলে যাবে। যদি আমি D1 এর জন্য পাঠাই তাহলে D1 এর কাছে যাবে। তার মানে পোলিং এর ক্ষেত্রে আমরা কি করতেছি, প্রত্যেকটা ডিভাইসের একটা করে ইউনিক নাম্বার বলতেছি এবং ওই নাম্বার দিয়ে ওই ডিভাইসটাকে আমরা অ্যাক্সেস দিচ্ছি। তাহলে এইটার থেকে বেটার, ডেইজি চেইনিং এর থেকে এই পোলিং টেকনিকটা বেটার, যেহেতু আমরা এখানে প্রত্যেকটাকে ইউনিকলি আলাদাভাবে তাকে সিগন্যালটাকে রেসপন্স করতে পারতেছি। এই যেখানে আমাদের স্টেপগুলো বলা আছে কিভাবে কাজ করে। একইভাবে থার্ড যে টেকনিকটা আমরা ফলো করতে পারি বাস আরবিট্রেশনে, সেটাকে বলছে ইন্ডিপেন্ডেন্ট রিকোয়েস্ট। ইন্ডিপেন্ডেন্ট রিকোয়েস্ট নাম শুনেই মনে হচ্ছে যে রিকোয়েস্ট গুলো ইন্ডিপেন্ডেন্টলি যাবে, মানে কারোর সাথে কেউ ডিপেন্ডেন্ট না। তাহলে আমার এখানে যতগুলো ডিভাইস আছে একটু যদি খেয়াল করি, এই প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে দেখেন আলাদা আলাদা ক্যাবেল ইউজ করছি আমরা। একটা হচ্ছে কি, আমরা হয়তো এই যে রিকোয়েস্ট ওয়ান, যে আমি যখন D1 থেকে কোনো রিকোয়েস্ট পাঠাবো তখন এই লাইন থেকে সেটা যাবে, দ্যাট ইজ রিকোয়েস্ট ওয়ান বা R1। যদি আমাকে সে গ্র্যান্ড দেয়, মানে আমাকে অ্যাক্সেস দেয়, তাহলে আমাকে আসবে কি G1 বা গ্র্যান্ড ওয়ান। একইভাবে যদি এই ডিভাইস থেকে রিকোয়েস্ট পাঠাই, দ্যাট ইজ রিকোয়েস্ট টু, গ্র্যান্ড টু, রিকোয়েস্ট থ্রি, গ্র্যান্ড থ্রি। তার মানে প্রত্যেকটা ডিভাইসের সাথে দুইটা করে আলাদা ক্যাবেল ইউজ করতেছি। একটা দিয়ে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, আর একটা দিয়ে আমি গ্র্যান্ড অ্যাকসেপ্ট করতেছি। তাহলে এটা পোলিং এর থেকে বেটার মনে হইতে পারে, বাট এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যদি আমাদের ডিভাইসের সংখ্যা খুব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ওয়্যারিং লাগবে, তাই না? ব্যাপারটা অনেকগুলো লাইন লাগবে, যেহেতু আমরা প্রত্যেকটা ডিভাইসের জন্য কি করতেছি, আলাদা আলাদা লাইন ইউজ করতেছি। তাহলে যদি আমাদের সিস্টেমটা ছোট হয়, অল্প সংখ্যক ডিভাইস থাকে, সেক্ষেত্রে দ্যাট ইজ বেস্ট, যে আমরা 2-3টা ডিভাইস আছে সেক্ষেত্রে প্রত্যেকের সাথে আমরা ইউনিকলি আলাদা আলাদাভাবে কমিউনিকেট করতে পারতেছি, বাকিগুলোর সাথে কোনো কিন্তু রিলেশন নাই ক্ষেত্রে, যেহেতু রিকোয়েস্টটা আলাদাভাবে যাচ্ছে, রেসপন্সটা আলাদাভাবে আসতেছে। বাট এগুলোর ক্ষেত্রে কি ছিল, যে আমরা কমন লাইন ইউজ করে করতাম। তার মানে যদি আমরা বলি তিনটার ভিতরে আলটিমেটলি বেস্ট কোনটা, আমি যদি বড় সিস্টেমের কথা বলি সেক্ষেত্রে পোলিংটা বেস্ট। আর যদি আমরা ছোট সিস্টেম ইউজ করি যেখানে ডিভাইস সংখ্যা কম, সেক্ষেত্রে হয়তো ইন্ডিপেন্ডেন্ট রিকোয়েস্টটা বেস্ট। তাহলে এগুলো হচ্ছে বাস আরবিট্রেশনের টেকনিক, যে কিভাবে আমরা বাসটাকে শেয়ার করব, সেই ক্ষেত্রে এই টেকনিকগুলো আমরা ফলো করতে পারি। তাহলে আমরা সিস্টেম বাস নিয়ে কথা বললাম, যে কম্পিউটারে যেই ডিভাইসগুলো থাকে, সিপিইউ, র্যাম, ইনপুট আউটপুট ডিভাইস, এইগুলোর ভিতরে কমিউনিকেশনের জন্য আমরা আসলে সিস্টেম বাসটা ইউজ করি। তাহলে সিস্টেম বাসের কাজই হচ্ছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস যখন আমরা ডেটা বা ইনফরমেশন পাঠাই, তখন ওই বাসের থ্রুতেই ইনফরমেশন বা ডেটাগুলো যায়। এবং সিস্টেম বাসে দেখলাম যে 3টা কম্পোনেন্ট আছে, একটা নাম হচ্ছে ডেটা বাস, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, আর একটা হচ্ছে কন্ট্রোল বাস। ডেটা বাস হচ্ছে ডেটা ট্রান্সফারের জন্য ইউজ হয়। অ্যাড্রেস বাস হচ্ছে প্রত্যেকটা ডিভাইসকে অথবা মেমোরির প্রত্যেকটা লোকেশনকে অ্যাড্রেস করার জন্য ইউজ করি। আর কন্ট্রোল বাস দিয়ে আমরা সিগন্যাল পাঠাই যে আমি আসলে কি ধরনের অপারেশন করতে চাই, রিড অপারেশন নাকি রাইট অপারেশন, কোন ডিভাইসের উপরে করতে চাই, সেটা কি ইনপুটের উপরে রিড করব, নাকি আমি মেমোরিতে রিড করব, নাকি আমি মেমোরিতে রাইট করব। তাহলে এই জিনিসগুলো আমরা কন্ট্রোল সিগন্যাল দিয়ে পাঠাই। আরো একটা জিনিস কথা বললাম, যেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস এবং ডেটা বাসের একটা উইথ থাকে, যে আমি আসলে ম্যাক্সিমাম কতগুলো ডেটা পাঠাইতে পারবো, এটা ডিপেন্ড করবে আমার ডেটা বাসের সাইজের উপরে। তাহলে ডেটা বাসের সাইজ যদি 8 বিট হয়, তাহলে আমি অ্যাট এ টাইম 8 বিট ডেটা পাঠাইতে পারবো সর্বোচ্চ। 16 বিট হলে 16 বাইট, মানে 16 বিট পাঠাইতে পারবো। 32 হলে 32 বিট পাঠাইতে পারবো। তাহলে এই যে যদি মেমোরিতে আমরা বলি যে 8 বিট করে ডেটা একসাথে প্রসেস হবে, তাহলে এটাকে আমরা বলি বাইট অ্যাড্রেসেবল। এখন মেমোরিকে আমরা ওয়ার্ড অ্যাড্রেসেবল কখন বলবো? বাইট এবং ওয়ার্ড দুইটা টার্ম ছিল, যদি ওয়ার্ড নিয়ে আমরা কথা বলি নাই, তাহলে ওয়ার্ড অ্যাড্রেসেবল হচ্ছে আপনাকে বলা থাকে যদি এরকম যে 16 বিট ডেটা প্রসেস করতে পারবে অ্যাট এ টাইম, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আমাদের ওয়ার্ড সাইজ কত, 16। ওয়ার্ড সাইজ 16 মানে হচ্ছে 2 বাইট ডেটা একসাথে প্রসেস করবে। তাহলে আমাকে যদি বলা থাকে যে মেমোরি ওয়ার্ড অ্যাড্রেসেবল, তাহলে অবশ্যই সেটা কি হবে, হয়তো 2 বাইট অথবা 4 বাইট অথবা 6 বাইট বা 8 বাইট। তাহলে যখন বলবে 2 বাইট, তার মানে 2 বাইট মানে কি 16 বিট। যদি বলে 4 বাইট, তার মানে 4 মানে ইন্টু 8, মানে 32 বিট ডেটা প্রসেস করতে পারবে এট এ টাইম। তাহলে যখনই আমাদের ডিফল্ট 8-এর থেকে বড় কোনো সাইজ হবে, এটাকে তখন আমরা বলবো ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি।
আর যখন 8 বিট করে হবে সেটাকে আমরা বলবো বাইট অ্যাড্রেসেবল মেমোরি, যে 8 বিট করে ডেটা প্রসেস করতেছে। তাহলে বাই ডিফল্ট আমরা 8 বিট করেই প্রসেস করি, বাট কখনো কখনো থিওরিটিক্যালি আমরা বলি যে 16 বিট ডেটা প্রসেস করতে পারবো, 32 বিট করতে পারবো। কেন বলতেছি এটা? যেহেতু আমাদের সিপিইউর ক্যাপাসিটি বা ডেটাবেসের সাইজ বড়, এই কারণে। বাট নর্মালি আমাদের থিওরিটিক্যালি যেটা হয় বা প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা আসলে 8 বিট করে ডেটা প্রসেস করে। যদি সে 16 বিট করার ক্যাপাবিলিটি থাকে তাহলে একসাথে সে 2টা করে মানে সেলকে একসাথে অ্যাক্সেস করে। ওইভাবে করে আমরা আসলে অ্যাকচুয়ালি কাজ হয় ইন্টারনালি।